আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বায়োহ্যাকিং। নামটা শুনতে বেশ সায়েন্স ফিকশনের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক, কিন্তু এর মূল কথাটা কিন্তু খুব সহজ। কি রকম? মানে নিজের শরীরকে একটা সিস্টেম হিসেবে দেখা আর কিছু বিজ্ঞানসম্মত কৌশল ব্যবহার করে সেই সিস্টেমটাকে আরও ভালোভাবে চালানো, মানে স্বাস্থ্য, শক্তি, ঘুম সবকিছুকে অন্য লেভেলে নিয়ে যাওয়া। দারুণ। আমরা এই বিষয়টা নিয়ে একজন বিশেষজ্ঞর সাথে কথা বলেছি, আর সেখান থেকেই আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলো আমরা তুলে আনব। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা হলো এটা বোঝা যে আজকাল কেন এত মানুষ অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, বা ধরুন কেন মন মেজাজ ঠিক থাকে না, বা ঘুম আসতে চায় না। এটা তো একটা বিরাট সমস্যা। একদম। আর এই সবকিছুর কারণ কিন্তু আমাদের প্রতিদিনের খুব সাধারণ অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। আমরা দেখব কিভাবে ছোট ছোট কিছু পরিবর্তন বিশাল প্রভাব ফেলতে পারে। আর আমরা শুরুই করছি এমন একটা তথ্য দিয়ে যা শুনে আমি নিজেই বেশ অবাক হয়েছি। আচ্ছা, এটা কি ভাবা যায় যে আমার সকালের চায়ের কাপ থেকেই আমার চুল পাকার কারণ তৈরি হচ্ছে? মানে টি ব্যাগ থেকে? হ্যাঁ, শুধু তাই না, আমার টুথপেস্ট, লিপস্টিক এগুলোর ভেতর থেকে মাইক্রোপ্লাস্টিক আর হেভি মেটালের মতো বিষাক্ত জিনিস নাকি শরীরে ঢুকছে। দুর্ভাগ্যবশত এটাই সত্যি। সমস্যাটা হলো এই ছোট ছোট বিষাক্ত কণাগুলো আমাদের লিভারে গিয়ে জমা হয়। সরাসরি লিভারে? হ্যাঁ, লিভারের কাজ তো শরীরকে পরিষ্কার রাখা, কিন্তু যখন তার উপর এত চাপ পড়ে তখন সে আর পেরে ওঠে না। আর অল্প বয়সে চুল পেকে যাওয়াটা তো শুধু একটা বাইরের লক্ষণ। তার মানে ভেতরে আরো বড় কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই। এর মানে হলো শরীর ভেতর থেকে একরকম আধুনিক জীবনের আক্রমণের শিকার, আর এই যুদ্ধটাতেই আমাদের শরীর ধীরে ধীরে হেরে যাচ্ছে। তার মানে আমাদের শরীর একরকম আধুনিক জীবনের আক্রমণের শিকার। চলুন তাহলে এই যুদ্ধের এক একটা ফ্রন্ট, যেমন আমাদের খাবার, ঘুম, মানসিক চাপ কিভাবে সামলানো যায় তা নিয়েই কথা বলা যাক। পুষ্টির ঘাটতি দিয়েই শুরু করি। নিশ্চয়ই। সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে উপেক্ষিত ঘাটতি হল ভিটামিন ডি। কিন্তু আমাদের দেশে তো এত রোদ, আমরা সবাই ভাবি একটু রোদে দাঁড়ালেই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যাবে। এটা কি তাহলে ভুল? এটা একটা বিরাট ভুল ধারণা। প্রথমত, আমাদের ত্বকের রং যত গাঢ় হয়, সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করা তত কঠিন হয়ে পড়ে। ও আচ্ছা, মেলানিন বাধা দেয়। ঠিক, মেলানিন একটা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে। আর দ্বিতীয়ত, আমাদের জীবনযাত্রা এখন এমন যে সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে কজনই বা আমরা যথেষ্ট সময় রোদে থাকি বলুন? তা ঠিক। এর অভাবে কি হয়? শুধু ক্লান্তি? ক্লান্তি তো আছেই, সাথে মনমরা ভাব বা মুড সুইংও হয়। ভিটামিন ডি এর কথা তো অনেক শুনেছি, কিন্তু এর সাথে নাকি ভিটামিন K2 নিতে হয়। এই K2 জিনিসটা আবার কি? এটা কি আরেকটা মার্কেটিং কৌশল? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সত্যি বলতে K2 ছাড়া ভিটামিন ডি প্রায় অসম্পূর্ণ। কিভাবে? ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, ভিটামিন ডি হলো একজন ডেলিভারি বয় যে আপনার শরীর থেকে ক্যালসিয়াম প্যাকেজটা তুলে নিয়েছে, কিন্তু সেই প্যাকেজটা কোথায় পৌঁছে দিতে হবে, মানে সঠিক ঠিকানাটা, সেটা লেখা আছে ভিটামিন K2 এর কাছে। বাহ, দারুণ উদাহরণ। K2 ক্যালসিয়ামকে সঠিক জায়গায়, অর্থাৎ আমাদের হাড়ে পৌঁছে দেয়। K2 না থাকলে সেই ক্যালসিয়াম ভুল ঠিকানায়, যেমন আমাদের ধমনীতে জমা হতে শুরু করে। বলেন কি? মানে এটা তো বিপজ্জনকও হতে পারে তাহলে। বয়স বাড়ার সাথে সাথে এটা হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়, তাই দুটো একসাথে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, বোঝা গেল। এরপর আসা যাক ওমেগা-3 এর কথায়। নিরামিষাশীদের মধ্যে তো এর ঘাটতি খুবই সাধারণ। হ্যাঁ, আর অনেকেই স্বাস্থ্যকর ভেবে ফ্ল্যাক্সিড বা চিয়া সিড খান, কিন্তু এখানে একটা বড় ফাঁদ আছে। কি রকম? উদ্ভিদ থেকে যে ওমেগা-3 পাওয়া যায় তাকে বলে ALA, আর আমাদের মস্তিষ্কের জন্য যেটা দরকার সেটা হলো DHA। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের শরীর এই উদ্ভিদ থেকে পাওয়া ALA-কে মস্তিষ্কের খাবার DHA-তে রূপান্তরিত করতে প্রায় পারেই না। 1%-ও কম রূপান্তরিত হয়। 1 মিনিট, 1%-ও কম? তার মানে আমি যে এতদিন ধরে স্বাস্থ্যকর ভেবে এত টাকা খরচ করে চিয়া সিড খাচ্ছি, সেটা আমার মস্তিষ্কের তেমন কোনো কাজই আসছে না? প্রায় কিছুই না। কার্যকরী DHA পেতে হলে আপনাকে হয়তো প্রতিদিন কয়েক কিলো চিয়া সিড খেতে হবে, যা অসম্ভব। আরে বাবাস, এটা তো একটা বিশাল ধাক্কা। তাহলে উপায়? যারা মাছ খান না তাদের জন্য অ্যালগি বা শৈবাল থেকে তৈরি ওমেগা-3 সাপ্লিমেন্ট একটা ভালো বিকল্প হতে পারে। এটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো তথ্য। আচ্ছা, এরপর ম্যাগনেসিয়াম। এটা তো অনেক খাবারই পাওয়া যায়, যেমন সবুজ শাকসবজি বা বাদাম। তাহলে এবার ঘাটতি কেন হয়? কারণটা হলো আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় শত্রু
মানসিক চাপ বা স্ট্রেস। স্ট্রেসের সাথে ম্যাগনেসিয়ামের কি সম্পর্ক? আমার একজন ক্লায়েন্ট ছিলেন যিনি খুব স্বাস্থ্যকর খাবার খেতেন, কিন্তু উনি সারা দিন অসম্ভব মানসিক চাপে কাজ করতেন। পরীক্ষায় দেখা গেল ওনার শরীরে ম্যাগনেসিয়ামের মারাত্মক ঘাটতি। কিন্তু কেন? কারণ শরীর যখন স্ট্রেসের মোকাবিলা করার জন্য হরমোন তৈরি করে, সেই প্রক্রিয়ায় প্রচুর ম্যাগনেসিয়াম খরচ হয়ে যায়, আর সেটা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। ও, তার মানে যতই ম্যাগনেসিয়াম খান না কেন, যদি স্ট্রেস না কমান, ঘাটতি থেকেই যাবে। একদম। আর ভিটামিন B12 এর সমস্যাটাও তো মূলত নিরামিষাশীদের মধ্যেই বেশি, তাই না? হ্যাঁ, কারণ ওটা তো রেড মিট বা প্রাণীর লিভারে পাওয়া যায়। ঠিক, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। B12 ট্যাবলেট গিলে খেলে তা সহজে আমাদের শরীরে শোষিত হয় না, তাই চুষে খাওয়ার ট্যাবলেট বা ইনজেকশন এক্ষেত্রে অনেক বেশি কার্যকর। পুষ্টির ঘাটতির পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসেও তো অনেক ভুল লুকিয়ে আছে। যেমন ধরুন সকালের খাবার, আমরা অনেকেই পোহা বা ডোসা খাই, যাতে কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই প্রায় থাকে না, আর এখানেই ভারসাম্যের অভাবটাই মূল সমস্যা। সেটা কিভাবে আমাদের ক্ষতি করে? ধরুন, সকালে উঠেই আপনি 1 প্লেট পোহা খেলেন, আপনার ব্লাড সুগার হুট করে বেড়ে গেল। শরীর তখন সেটাকে সামলাতে ইনসুলিন পাঠালো, আর কিছুক্ষণের মধ্যেই আপনার ব্লাড সুগার আবার ধপ করে নেমে গেল। আর তার ফল? বেলা 11টা বাজতে না বাজতেই আবার খিদে, ক্লান্তি আর মেজাজ খিটখিটে। কিন্তু প্রোটিন বেশি খেলেও তো সমস্যা হতে পারে, তাই না? আমি শুনেছি অতিরিক্ত প্রোটিনও নাকি শরীরে চিনিতে পরিণত হয়। এটা কিভাবে সম্ভব? ভাবুন, আপনার শরীরের লিভার একটা নিজস্ব চিনির ফ্যাক্টরি। যখন বাইরে থেকে যথেষ্ট কার্বোহাইড্রেট আসে না, বা ধরুন প্রয়োজনের চেয়ে অনেক বেশি প্রোটিন চলে আসে, তখন লিভার সেই অতিরিক্ত প্রোটিনকে ভেঙে চিনি তৈরি করে ফেলে। এই প্রক্রিয়াটাকেই বলে গ্লুকোনিওজেনেসিস। তাই পরিমাণের ওপর নজর রাখা খুব জরুরি। আরেকটা বড় ফাঁদ হল তথাকথিত স্বাস্থ্যকর খাবার, যেমন ফ্লেভার্ড ইয়োগার্ট। প্যাকেটের গায়ে তো বড় বড় করে হেলদি লেখা থাকে। লিভারে গিয়ে ফ্যাট হিসাবে জমা হয় এবং লিভারের মারাত্মক ক্ষতি করে। আর লিভার যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে আমাদের মেটাবলিজমও কমে যায়, মানুষ অল্প খেয়েও মোটা হতে থাকে। তার মানে আমরা যা খাচ্ছি তা শুধু আমাদের শরীরকেই নয়, আমাদের লিভারকেও সরাসরি প্রভাবিত করছে। কিন্তু এই প্রভাবটা কি শুধু শারীরিক? আমি শুনেছি খাবারের সাথে নাকি আমাদের মেজাজেরও একটা গভীর সম্পর্ক আছে। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এটাই আমাদের আলোচনার পরবর্তী এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমাদের পেট এবং মস্তিষ্কের সরাসরি সংযোগ। গাট ব্রেন অ্যাক্সিস, তাই তো? একদম। এটা অনেকটা আপনার 2 মস্তিষ্কের মধ্যে একটা সুপার হাইওয়ের মতো, একটা আপনার মাথায় আর একটা আপনার পেটে। পেটে আবার মস্তিষ্ক থাকে নাকি? বলেন কি? এক অর্থে হ্যাঁ, আমাদের অন্ত্রে কোটি কোটি স্নায়ু কোষ আছে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমাদের শরীরে 90% সেরোটোনিন, মানে হ্যাপি হরমোন যেটা? হ্যাঁ, সেই হ্যাপি হরমোন যা আমাদের মেজাজ, ঘুম, অনুপ্রেরণা নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু মাথায় নয়, আমাদের পেটে তৈরি হয়। তাই নাকি? তার মানে পেটের স্বাস্থ্য খারাপ থাকলে মন মেজাজও খারাপ থাকবে? থাকতেই বাধ্য। মানসিক স্বাস্থ্য ভালো থাকা প্রায় অসম্ভব। এই কারণে কি প্রোবায়োটিক, যেমন দই, খাওয়ার কথা এত বলা হয় পেটের ব্যাকটেরিয়া ভালো রাখার জন্য? হ্যাঁ, কিন্তু প্রোবায়োটিক একটা দুধারী তলোয়ারের মতো হতে পারে। দুধারী তলোয়ার মানে? দই খেয়েও ক্ষতি হতে পারে? হতে পারে। ভাবুন, আপনার পেটের ভেতর একটা বাগান আছে। প্রোবায়োটিক হলো সেই বাগানই বাইরে থেকে নতুন চারাগাছ এনে লাগানোর মতো। যদি সেই চারা আপনার বাগানের মাটির জন্য উপযুক্ত না হয়, তাহলে উপকারের বদলে আগাছা জন্মাতে পারে। আগাছা? একটা গবেষণার কথা বলছিলেন না, যেখানে ইঁদুর মোটা হয়ে গিয়েছিল, কিন্তু কেন? ঠিক, কারণটা হলো কিছু ব্যাকটেরিয়া হিস্টামিন নামে এক ধরনের রাসায়নিক তৈরি করে, যা অনেকের শরীরে প্রদাহ বা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাই না? না জেনে প্রোবায়োটিক নেওয়াটা একটা জুয়া খেলার মতো। এর চেয়ে নিরাপদ কোনো বিকল্প আছে? অবশ্যই, প্রিবায়োটিক। প্রিবায়োটিক, এটা আবার কি? প্রিবায়োটিক হলো আপনার বাগানে আগে থেকেই থাকা ভালো গাছগুলোর জন্য সার, অর্থাৎ এটা আমাদের পেটে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাবার। বাহ, দারুণ কনসেপ্ট তো। এটা কিসে পাওয়া যায়? যেমন ভাত বা আলু রান্না করে ঠান্ডা করলে তার মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়, যা একটা চমৎকার প্রিবায়োটিক।
এটা বাইরে থেকে নতুন ব্যাকটেরিয়া না এনে আপনার ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলোকেই শক্তিশালী করে তোলে। তার মানে নিজের শরীরের ভালো ব্যাকটেরিয়াদের খাওয়ানোটা বেশি বুদ্ধিমানের কাজ। আচ্ছা, বাড়িতে সহজে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আর কি করা যেতে পারে? সবচেয়ে সহজ উপায় হল ফার্মেন্টেড বা গাঁজানো সবজি খাওয়া, যেমন বাঁধাকপি বা বিট কুচিয়ে তাতে লবণ মেখে একটা কাঁচের জারে মুখটা ভালো করে বন্ধ করে কয়েকদিন রেখে দিলেই হলো। ও আচ্ছা, অনেকটা আচারের মতো। ঠিক, এটা প্রোবায়োটিকের একটা দারুণ প্রাকৃতিক উৎস। এর পাশাপাশি গ্লুটেন, ডেয়ারি প্রোডাক্ট এবং ভেজিটেবল অয়েল এড়িয়ে চলা উচিত। 1 মিনিট, কিন্তু আমাদের মায়েরা তো বছরের পর বছর ধরে সয়াবিন বা সূর্যমুখী তেলেই রান্না করে আসছেন। হঠাৎ করে এগুলো এত খারাপ হয়ে গেল কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তেলগুলো যখন উচ্চ তাপে গরম করা হয় তখন সেগুলো অক্সিডাইজড হয়ে যায় এবং শরীরে মারাত্মক প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে। এই প্রদাহই হল আজকের দিনের বেশিরভাগ রোগের মূল কারণ। এর বদলে কি ব্যবহার করা উচিত? নারকেল তেল, ঘি বা সর্ষের তেল অনেক ভালো বিকল্প। বোঝা গেল। পেটের স্বাস্থ্যের সাথে যেহেতু ঘুম ও মানসিক চাপও জড়িত, এবার সেই বিষয়ে আসা যাক। ঘুমের বায়োহ্যাকিং ব্যাপারটা কি? অনেকেই তো বলেন তারা মাত্র 4-5 ঘন্টা ঘুমিয়েও সারাদিন তরতাজা থাকেন। এটা কিভাবে সম্ভব? ঘুমের মূল কাজ হল শরীর এবং মস্তিষ্ককে পরিষ্কার করা, মানে একরকম আবর্জনা পরিষ্কার করার মতো। আচ্ছা। দিনের বেলায় আমাদের মস্তিষ্কে যে বর্জ্য পদার্থ বা টক্সিন জমা হয়, ঘুমের সময় আমাদের গ্লিমফ্যাটিক সিস্টেম নামে এক ধরনের ক্লিনিং ক্রু এসে সেই বর্জ্য পরিষ্কার করে। ইন্টারেস্টিং। এখন ভাবুন, যদি আপনার শরীরে টক্সিন কম জমা হয় তাহলে পরিষ্কার করতেও তো কম সময় লাগবে, তাই না? তাই যাদের শরীর ভেতর থেকে পরিষ্কার, প্রদাহ কম, তাদের কম ঘুমিয়েও চলে যায়। তার মানে ঘুমের পরিমাণ নয়, গুণমানটা আসল। তাহলে এই গুণমান বাড়ানোর জন্য কিছু সহজ কৌশল কি হতে পারে? প্রথমত, ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন, আর সেই খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কম রাখুন। কেন? কারণ ভরা পেটে বা ব্লাড সুগার বেশি থাকলে শরীর হজমের কাজে ব্যস্ত থাকে, মেরামতির কাজ করতে পারে না। দ্বিতীয়ত, রাতের খাবারের পর 15-20 মিনিট হালকা হাঁটাচলা করুন, এটা ম্যাজিকের মতো কাজ করে। আর ঘরের পরিবেশের কি কোনো ভূমিকা আছে, যেমন আলো বা তাপমাত্রা? বিরাট ভূমিকা আছে। সন্ধ্যার পর থেকেই ঘরের উজ্জ্বল সাদা আলো নিভিয়ে দিন, তার বদলে ডিম লাইট বা কমলা বা লাল রঙের আলো ব্যবহার করুন। মোবাইলের স্ক্রিনও তো বন্ধ করতে হবে। অবশ্যই, কারণ আমাদের মস্তিষ্ক নীল বা সাদা আলোকে দিনের আলো ভেবে ভুল করে এবং মেলাটোনিন নামে যে ঘুমের হরমোন তার উৎপাদন বন্ধ করে দেয়। আর তাপমাত্রা? ঘরের তাপমাত্রা কিছুটা ঠান্ডা, যেমন 20-22 ডিগ্রি সেলসিয়াস রাখলে শরীর গভীর ঘুমে যেতে পারে। ব্যায়াম আর মানসিক চাপের সম্পর্কটা নিয়েও একটা প্রশ্ন আছে। প্রায়ই দেখি মানুষ মানসিক চাপ বা ক্লান্তি কমাতে জিমে গিয়ে আরও বেশি ব্যায়াম করে। এটা কি ঠিক? এটা একটা মারাত্মক ভুল। ভাবুন, আপনার শরীরটা একটা গাড়ি। মানসিক চাপ বা ক্লান্তির মানে হল আপনার গাড়িতে তেল প্রায় শেষ। আচ্ছা। সেই অবস্থায় আপনি যদি গাড়িটাকে আরও জোরে চালানোর চেষ্টা করেন তাহলে তো ইঞ্জিনটাই খারাপ হয়ে যাবে। বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু প্রতিদিন তার শরীরের স্ট্রেস লেভেল মেপে সিদ্ধান্ত নেন যে তিনি আজ কতটা ট্রেনিং করবেন। তার মানে ক্লান্ত শরীরে কফি খেয়ে ব্যায়াম করাটা নিজের শরীরের সাথে বিশ্বাসঘাতকতা করার মতো? একদম। এটা অনেকটা আপনার ভাঙা শরীরকে চাবুক মেরে দৌড় করানোর মতো। শরীরের সংকেত শোনা এবং তাকে সম্মান করাটাই হল আসল বায়োহ্যাকিং। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। এবার আসা যাক বার্ধক্য এবং ত্বকের যত্নের বিষয়ে। বয়স বাড়ার পেছনের মূল বিজ্ঞানটা কি? আমাদের শরীরে কোষ যখন শক্তি উৎপাদন করে তখন উপজাত হিসাবে কিছু ক্ষতিকর কণা তৈরি হয় যাদের বলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা সংক্ষেপে আরওএস। আরওএস? হ্যাঁ, এদেরকে আপনি শরীরের ভেতরের মরিচা বলতে পারেন। শরীরের ভেতরে মরিচা পড়ছে, বাহ! ঠিক তাই। এই মরিচাই আমাদের কোষের ক্ষতি করে এবং বার্ধক্যকে ডেকে আনে। আমাদের শরীরে এই মরিচা পরিষ্কার করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট নামের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু আধুনিক জীবনের দূষণ, মাইক্রোপ্লাস্টিক, কীটনাশক এইসব টক্সিন আমাদের সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। একদম, শরীর আর পেরে উঠছে না। তাহলে এই মরিচা বা আরওএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো অ্যান্টি এজিং সুপারফুড আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন 80% বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট। ডার্ক চকলেট, দারুণ তো।
গবেষণায় দেখা গেছে এটি আমাদের শরীরের স্টেম সেল পুনর্গঠনে সাহায্য করে। স্টেম সেল হল সেই মাস্টার কোষ যা শরীরের যে কোনো ক্ষতিগ্রস্ত অংশের মেরামত করতে পারে। আর কিছু? এছাড়া ডালিম, মাচা টি আর ক্লোরেলা মানে এক ধরনের শৈবাল খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। আর ত্বকের যত্ন? অনেকেই তো হাজার হাজার টাকা খরচ করে দামি স্কিন কেয়ার পণ্য ব্যবহার করেন, কিন্তু তেমন কোনো ফল পান না। কারণ আসল যত্নটা ভেতর থেকে শুরু করতে হয়। আপনার লিভার আর পেটের স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কোনো ক্রিমই আপনাকে স্থায়ী সৌন্দর্য দিতে পারবে না। তার মানে ওমেগা-3 আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাওয়াটা জরুরি? ওগুলোই হলো ত্বকের আসল বন্ধু। আর বাইরের যত্নের ক্ষেত্রেও একটা বড় সমস্যা আছে। কিরকম? বাজারে উপলব্ধ বেশিরভাগ স্কিন কেয়ার পণ্যে কৃত্রিম সুগন্ধি বা ফ্রেগ্রেন্স এবং AHA, BHA এর মতো কড়া রাসায়নিক থাকে। এগুলো সাময়িকভাবে ত্বককে উজ্জ্বল দেখালেও দীর্ঘ মেয়াদে ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তরকে নষ্ট করে দেয়। এর ফলে কি হতে পারে? এই সুরক্ষা স্তর নষ্ট হয়ে গেলে ত্বক খুব সংবেদনশীল হয়ে পড়ে, আর সূর্যের রশ্মি বা দূষণের কারণে আরও সহজে ক্ষতিগ্রস্ত হয়। এর দীর্ঘমেয়াদী ফল হল পিগমেন্টেশন বা ছোপ ছোপ দাগ। তাহলে আজকের পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে সুস্বাস্থ্যের চাবিকাঠিটা কোনো একটা জাদুতে লুকিয়ে নেই, এটা একটা সামগ্রিক ব্যাপার। একদম। পুষ্টির ঘাটতি পূরণ করা, পেটের যত্ন নেওয়া, দূষণ থেকে বাঁচা, ঘুম, মানসিক চাপ সবকিছুই একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আর সবকিছু একদিনে বদলে ফেলার চেষ্টা করাটাও বোকামি। ঠিক তাই। ছোট ছোট ধাপে জীবনযাত্রায় পরিবর্তন আনাই দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার একমাত্র চাবিকাঠি। প্রতিদিন শুধু একটা করে ভালো অভ্যাস তৈরি করার লক্ষ্য রাখুন। আলোচনার শেষে একটা শেষ প্রশ্ন মাথায় আসছে। এইসব সাপ্লিমেন্ট, ডায়েট, যন্ত্র এগুলোর বাইরে সবচেয়ে শক্তিশালী বায়োহ্যাকিং কৌশল কোনটা হতে পারে? আমার মতে সবচেয়ে বড় বায়োহ্যাকিং হল নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমাদের মানসিক অবস্থা, আমাদের বিশ্বাস, আমাদের আবেগ এগুলো আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপর যে কতটা গভীর প্রভাব ফেলে তা আমরা কল্পনাও করতে পারি না। তার মানে মানসিক শান্তিই আসল। দৈনন্দিন জীবনে গ্র্যাটিটিউড এবং ইতিবাচক মানসিকতা বজায় রেখে স্বাস্থ্যের যে অবিশ্বাস্য উন্নতি করা সম্ভব তা হয়তো যে কোনো দামি সাপ্লিমেন্টের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মানসিক চাপ আমাদের শরীরে যে প্রদাহ তৈরি করে, গ্র্যাটিটিউড আর শান্তি ঠিক তার উল্টো কাজটা করে। হয়তো এটাই ভাবনার মূল বিষয়।